আজকে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন এবং বিভিন্ন স্তরগুলো সম্পর্কে আলোচনা করব এবং সেই সঙ্গে আমরা কি করব যে এই বিষয়টা বা স্তরগুলো জানার আগে কিছু পূর্ব ধারণা থাকা দরকার আছে, না হলে কিন্তু এই থিওরিটা আমাদের মাথায় নাও ঢুকতে পারে। সেই কারণে আমরা কি করেছি যে বিভিন্ন বিষয় আমরা আলোচনা করেছি যা কিন্তু এই ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থের নিরিখেই। সুতরাং আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা যদি দেখি, প্রথমেই আলোচনা করব কি পৃথিবীর অভ্যন্তরভাগে যে কি আছে না আছে তা কেন আমরা জানতে যাব, কি এমন দরকার আছে আমরা অভ্যন্তরভাগে কি আছে না আছে। দ্বিতীয় নম্বর হলো কি যে সমস্ত আমরা স্তর বিভাগ করেছি বা ভিতরে কি আছে না আছে তা সম্পর্কে আমরা যে অনুমান করতে পেরেছি তা কিসের ভিত্তিতে, অর্থাৎ তথ্যের উৎসগুলো কি। এরপরে আমরা জানি যে ভূমিকম্পের তরঙ্গের ভিত্তিতেই কিন্তু আমরা স্তর বিন্যাসটা করেছি। এই ভূমিকম্পের তরঙ্গগুলো সম্পর্কে আমাকে জানতে হবে, যা কিন্তু আমরা শুধুমাত্র স্তর বিন্যাসের ক্ষেত্রে যতটুকু লাগবে তাই আলোচনা করেছি, কারণ পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আমরা ভূমিকম্প নিয়ে যে চ্যাপ্টার বা ভিডিও বানিয়েছি সেখানে আমরা আলোচনা করেছি। এবার দেখুন এখানে লেখা আছে স্নেলের সূত্র, যা কিন্তু ভূমিকম্পের নিরিখে ভূমিকম্পের সাথে পদার্থবিদ্যার সহায়তা স্তর বিন্যাসগুলোতে কিভাবে স্নেলের ল কাজ করে সেটা কিন্তু আমরা এখানে দেখাবো। এছাড়া ভাগ করেছি কি যে লেয়ার অফ আর্থ ইন্টেরিয়র, পৃথিবীর যে অভ্যন্তরীণ ভাগের যে স্তর বিন্যাসগুলো আছে সেগুলো আমরা কেমিক্যাল ডিভিশন করেছি আর মেকানিক্যাল ডিভিশন করেছি। এরপরে আমরা আলোচনা করেছি কি যে ডিসকন্টিনিউটি অর্থাৎ বিযুক্তি তল যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যাস্থেনোস্ফিয়ার সম্পর্কে আলোচনা করব, লো ভেলোসিটি সম্পর্কে আলোচনা করব এবং শ্যাডো জোন সম্পর্কে আলোচনা করব। সুতরাং এখানে পূর্ণাঙ্গভাবে কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ সম্পর্কিত সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তো প্রথমেই আমরা যে বিষয়টাতে আসতে চাই যে কেন আমরা পৃথিবীর অভ্যন্তরভাগে কি আছে না আছে তা জানতে যাব। প্রথমত হলো কি আমরা ইতিমধ্যে যে সমস্ত থিওরিগুলো পড়েছি, অর্থাৎ অরিজিন অফ আর্থ পড়েছি, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, সেখানে দেখেছি কি যে সৌরজগতের গ্রহগুলো প্রায় একই ধরনের পদ্ধতিতে সৃষ্টি হয়েছে। তাহলে পৃথিবী সম্পর্কে জানা বা পৃথিবীর অভ্যন্তরভাগের সম্পর্কে জানলে বাকি গ্রহ সম্পর্কে কিন্তু আমার স্টাডি হয়ে যাচ্ছে। এছাড়া কি হয়, এছাড়া যেটা হয় যে আমাদের পৃথিবী পৃষ্ঠের উপর অনেক সময় কিন্তু পদার্থ বিভিন্ন ধরনের ভূমিরূপের পরিবর্তন ঘটে, সেটা বাইরে ম্যাগমা বেরিয়ে আসার কারণে হতে পারে, শিলাস্তর ধীরে ধীরে জমা হলো সেটা হয়। এছাড়া কি দেখা গেছে যে পৃথিবীর কোথাও কোথাও কিন্তু ভূমিকম্প দেখা যাচ্ছে, তার মানে ভিতরের কারণে কিন্তু ভূমিকম্প দেখা যাচ্ছে, অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন ঘটছে। তার মানে আমি যদি অভ্যন্তর ভাগটা জানি তাহলে কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে না পারি প্রকৃতিকে, আমি কিন্তু সাবধানতা অবলম্বন করতে পারবো। সুতরাং ভিতরের বিষয় সম্পর্কে আমার জানার যথেষ্ট প্রয়োজন আছে। এবার বলছি যে পৃথিবীর অভ্যন্তরভাগে কি কি ধরনের পদার্থ থাকতে পারে, তার উৎস কি। আমি উৎসগুলোকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাগ না করে আমি ওভারঅল এইভাবেই আলোচনা করতে পারি যে দেখো উল্কাপিণ্ড, আমরা পৃথিবীর রহস্য যেভাবে সৃষ্টি হয়েছিল, অর্থাৎ পৃথিবী যেভাবে সৃষ্টি হয়েছিল তার রহস্য যখন জানতে গেছি তখন দেখছিলাম কি যে গ্রহাণু কণাগুলো কিন্তু পৃথিবীর তৈরিতে কাজে লেগেছিল। অর্থাৎ গ্রহাণু কণা বা উল্কাপিণ্ড রূপে যখন উল্কা আমাদের পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে তখন আমি উল্কাটাকে যদি অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি তাহলে উল্কাতে যে সমস্ত পদার্থের সমাবেশ থাকবে বা খনিজ পদার্থের সমাবেশ থাকবে, গ্রহগুলোতেও কিন্তু সেই ধরনের পদার্থের সমাবেশ থাকার সম্ভাবনা বেশি। এছাড়া কি হয়, খনি অঞ্চলে আমরা কি করি, খনন করি, কারণ দেখুন ভূপৃষ্ঠ থেকে আমরা পুরো কেন্দ্র পর্যন্ত অর্থাৎ 6371 কিলোমিটার পর্যন্ত কিন্তু যাওয়া সম্ভব না, আর কেউ যায়ও নি, কোনো যন্ত্রও পাঠানো যায়নি। আমরা মাত্র ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার পর্যন্ত গভীরতম খনি যেটা আফ্রিকাতে আছে সেখান পর্যন্ত পৌঁছাতে পেরেছি। সেখানে পৌঁছালে আমরা 2 থেকে 3টা জিনিস যেটা উপলব্ধি করতে পারি, যত আমি গভীরতা বাড়ছে খনি অঞ্চলে পদার্থের ঘনত্ব তত বাড়তে আছে, চাপ বাড়তে আছে, উষ্ণতা বাড়তে আছে। তাহলে কি আমি কি করতে পারি, খনি অঞ্চলে যে সমস্ত পদার্থ পাচ্ছে সেগুলো আমি অ্যানালাইসিস করতে পারি, তাহলে দেখবো কি ধীরে 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 দেখছি ঘনত্ব বাড়ছে, তার মানে কেন্দ্রের দিকে ঘনত্ব থাকার সম্ভাবনা বেশি। দ্বিতীয় কি বলা হচ্ছে, যখন চাপ বাড়ছে
আবার দেখছি কি আমরা তাপও বাড়ছে, তার মানে যত গভীরতায় যাব এক সময় কিন্তু পদার্থ কঠিন অবস্থায় থাকতে পারবে না। কারণ কি আমরা দেখেছি কি প্রথম 20 কিলোমিটারের ক্ষেত্রে মাত্র 32 মিটার নিচে গেলে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা বাড়ছে। তার মানে আমি যত গভীরে যাব অসীম পরিমাণে কিন্তু উষ্ণতা বাড়বে। এবার উষ্ণতা খুব বেশি হলে কোনো পদার্থ কিন্তু কঠিন অবস্থায় থাকতে পারে না। তাহলে এখান থেকেও কিন্তু আমি খনি অঞ্চলের যে সমস্ত নলেজগুলো আমরা পেলাম সেখান থেকে আমি একটা অনুমান করতে পারি। এছাড়া কি আমরা সমুদ্রবক্ষের বিস্তৃতির ক্ষেত্রে আমরা দেখছিলাম কি আমরা ড্রিলিং প্রসেস ইউজ করছিলাম। সেখানে দেখছিলাম কি যে সমুদ্র গর্ভে যে সমস্ত পদার্থ আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করছিলাম। অর্থাৎ সমুদ্র গর্ভে কি হচ্ছিল, ম্যাগমা বাইরে কিন্তু বেরিয়ে এসেছিল প্লেট মার্জিন বরাবর, অর্থাৎ প্লেট বাউন্ডারি বরাবর কিন্তু বাইরে বেরিয়ে এসেছিল। এবার প্লেট বাউন্ডারি বরাবর যে সমস্ত পদার্থগুলো বেরিয়ে এসেছিলো সেগুলো কিন্তু স্তরে স্তরে মহাদেশের তলদেশে সঞ্চিত হচ্ছিল। এবার আমি সেই শিলা যদি আমি অ্যানালাইসিস বা বিশ্লেষণ করতে পারি তাহলে পৃথিবীর অভ্যন্তরের ভাগে কী আছে তাও কিন্তু আমরা জানতে পারি। এছাড়া কি হয়, অগ্নুৎপাত থেকে, অগ্নুৎপাতে দেখা গেছে কি যে ভিতরের যে ম্যাগমা ছিল ম্যাগমা বাইরের দিকে বেরিয়ে এসছে, অর্থাৎ লাভা আকারে অগ্নুৎপাতের ফলে বাইরে বেরিয়ে এসছে, কিছুটা ছাই বেরিয়ে আসে, কিছু বাষ্প বেরিয়ে আসে। সুতরাং আমি এখান থেকে অনুমান লাগাতে পারি যে ভিতরে যেগুলো থাকবে সেগুলোই তো অগ্নুৎপাতের ফলে বাইরে আসবে। সুতরাং যে যে পদার্থগুলো বেরোচ্ছে, যে ধরনের শিলা বেরোচ্ছে, যে ধরনের খনিজ পদার্থ বেরোচ্ছে সেইগুলোই তো ভিতরে আছে। সেখান থেকে আমরা একটা অনুমান লাগাতে পারি যে ভিতরে এই ধরনের পদার্থের সমাবেশ থাকতে পারে। এছাড়া সবথেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো কি ভূমিকম্পের তরঙ্গ। কারণ ভূমিকম্প হলো আমরা জানি কি যে কোথাও ভূমিকম্পের সৃষ্টির যদি রহস্য দেখি সেখানে দেখতে গেলে আমরা কি কিন্তু অভ্যন্তরীণ ভাগটাও জানতে হবে। সেই কারণে বলছি কি যে ভূমিকম্পের তরঙ্গের ভিত্তিতে কিন্তু আমরা এখানে ভাগটা দেখাবো। ভূমিকম্পের তরঙ্গের ভিত্তিতে যদি ভাগ করতে আমাকে প্রথমেই জানতে হবে কি যে ভূমিকম্প জিনিসটা কি এবং ভূমিকম্পের তরঙ্গ। দেখো ভূমিকম্প বলতে বলা হয়েছিল কি যে হঠাৎ যদি ভূপৃষ্ঠ কেঁপে ওঠে সেটা ক্ষণিক সময়ের জন্য, তাহলে তাকে আমরা বলতে পারি ভূমিকম্প। কিন্তু আমাদের এখানে বলেছি কি অ্যানালাইসিস করব ভূমিকম্পের তরঙ্গের ভিত্তিতে। তরঙ্গ কি হয়, ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় অর্থাৎ তাকে কেন্দ্র বলি, আর প্রথম এসে হিট করে কোথায়, উপকেন্দ্রে, অর্থাৎ সরাসরি যে লম্বভাবে যে অঞ্চলে পৌঁছে তাকে আমরা বলছিলাম কি যে উপকেন্দ্র। তার মানে কেন্দ্র থেকে ভূমিকম্পের তরঙ্গগুলো কি হবে, প্রথমে উপকেন্দ্রে পৌঁছাবে, উপকেন্দ্র থেকে বৃত্তাকারে কিন্তু ওয়েভ বা তরঙ্গগুলো ছড়িয়ে যাবে। এই তরঙ্গের ভিত্তিতে কিন্তু আমরা পৃথিবীকে বা পৃথিবীর অভ্যন্তর ভাগকে আমরা একাধিক ভাগে বিভাগ করেছি। সেই তরঙ্গগুলোকে যদি দেখি যার ভিত্তিতে আমরা ভাগ করেছি সেই তরঙ্গগুলোকে প্রধান আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা দেখুন বডি ওয়েভ বলা হচ্ছে বা দেহ তরঙ্গ, দ্বিতীয় বলা হচ্ছে সারফেস ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ। এই বডি ওয়েভগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, পি ওয়েভ এবং এস ওয়েভ, অর্থাৎ প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ। এরপরে দেখুন সারফেস ওয়েভ বলা হচ্ছে, সারফেস ওয়েভগুলোকে দেখুন আমরা ভাগ করেছি লাভ ওয়েভ এবং র্যালে ওয়েভ। এখানে যেহেতু অভ্যন্তর ভাগ জানবো সেখানে আমরা একটা জিনিস মার্ক করতে পারি যে পি এবং এস ওয়েভ, অর্থাৎ প্রাইমারি ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভ কিন্তু গভীরে প্রবেশ করতে পারে, কিন্তু সারফেস ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ কিন্তু ভূপৃষ্ঠ থেকে বেশি গভীরতায় যায় না। সেই কারণে আমরা মূলত এই দুটো তরঙ্গের দিকেই ফোকাস দিব এবং এই তরঙ্গের ভিত্তিতেই কিন্তু আমরা এই ভাগগুলো আমরা করব। তাহলে কি এই তরঙ্গকে বাদই দিয়ে দিয়েছি আমরা একরকম, অর্থাৎ এখানে পৃষ্ঠ তরঙ্গকে প্রায় বাদ দিচ্ছি, কিন্তু তরঙ্গগুলো সম্পর্কে আমাকে জানতে হবে বা উপর পৃষ্ঠের লেয়ার সম্পর্কে ইনফরমেশন কিন্তু আমরা সংগ্রহ করতে গেলে এই তরঙ্গের আমরা ইউজ করতে পারি। কিন্তু আমরা যদি পুরোপুরি গভীর পর্যন্ত স্থান ভাবি বা 6371 কিলোমিটার যেটা বললাম যে পুরো কোর পর্যন্ত যেতে চাই, তাহলে কিন্তু এই দুটো তরঙ্গের অবদান সব থেকে বেশি। এই দুটো তরঙ্গ সম্পর্কে যদি আমরা একটু জানি দেখব কি যে পি তরঙ্গ আর এস তরঙ্গের মধ্যে কি এমন পার্থক্য আছে। আমরা দেখব কি যে পি তরঙ্গ কিন্তু কঠিন, তরল, গ্যাস যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে, গতি কমবে কিন্তু যেতে পারে। এস ওয়েভ কিন্তু কঠিনে যেতে পারে, তরলের ভিতর দিক দিয়ে যেতে পারছে না। তাহলে কি পি কিন্তু যেতে পারছে তরলের ভিতর দিক দিয়ে, এস কিন্তু তরলের মধ্যে দিয়ে যেতে পারছে না। এবার বললাম কি গতিরও তারতম্য ঘটে,
সেইগুলোও কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। তার ভিত্তিতে কিন্তু আমরা যখনই দেখব কি গতি পরিবর্তিত হচ্ছে, তার মানে কোথাও না কোথাও কিন্তু স্তরের পরিবর্তন হচ্ছে বা যে ধরনের পদার্থের সমাবেশ ছিল তার পরিবর্তন ঘটছে, সেই কারণে হঠাৎ কিন্তু গতি বাড়বে বা কমবে। আবার আমি দেখি যে কোনো কারণে যদি তরল পদার্থ থাকে তার মধ্যে দিয়ে এস ওয়েভকে আমরা খুঁজে পাবো না। কারণ কি হয় যে আমরা কোনো স্থানের যদি আমি ভূমিকম্পের তরঙ্গগুলোকে ক্যাচ করতে চাই, সেটা কি দেখেছি সিসমোগ্রাফ যন্ত্রে কিন্তু আমরা রেকর্ডিং করি, সেক্ষেত্রে ওয়েভলেন্থগুলোকে ধরা হবে। এবার ধরতে গেলে আমাকে কি করতে হবে, যেখানে ওয়েভলেন্থগুলো পরপর চারধারে ছড়িয়ে যাচ্ছে, এবার বিভিন্ন জায়গায় পৃথিবী রিসিভার বসানো আছে, সেই রিসিভারগুলোতে কিন্তু ক্যাচ করা হচ্ছে যে তরঙ্গ পৌঁছাচ্ছে। অর্থাৎ একটা তরঙ্গ পি তরঙ্গকে আমি পাঠালাম, পি তরঙ্গ একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু পৌঁছাবে। এবার তার গতি প্রকৃতি অ্যানালাইসিস করব, পি তরঙ্গ পৌঁছালো না সেটা দেখব। এস তরঙ্গেরও একইভাবে আমি বিশ্লেষণ করব, এস তরঙ্গ পৌঁছালো কি পৌঁছালো না সেটাও দেখব। তার মানে তরল থাকলে পৌঁছাবেন। এইভাবে কিন্তু আমি এই পর অ্যানালাইসিস করে কিন্তু আমি ভাগগুলোতে পৌঁছাবো। তাহলে এইভাবে কিন্তু আমি তরঙ্গগুলোর মাধ্যমে আমি ইন্টারনাল স্ট্রাকচার বা স্তর বিন্যাসগুলো সম্পর্কে আলোচনা করব। এবার ভূমিকম্পের তরঙ্গের সাথে সাথে আমাকে কিন্তু পদার্থবিদ্যার হেল্প নিতে হবে, যেখানে কিন্তু স্নেলের সূত্রটা যথেষ্ট ইম্পর্টেন্ট। দেখো আমরা কি করেছি, কারণ দেখো ভূমিকম্পের তরঙ্গগুলো দেখেছি স্নেলের সূত্র মেনে চলে, সেই কারণে কিন্তু আমরা এই স্তরগুলো সহজে বার করতে পেরেছি। এখানে দুটো বিষয় আমরা লক্ষ্য করতে পারি। আমরা দেখেছি কি যে ধরলাম এটা একটা মাধ্যম, অর্থাৎ আমি যদি এখান থেকে কোনো লাইট পাঠাই তাহলে স্বাভাবিকভাবে কিন্তু লাইটটা এইভাবে আসার কথা, কারণ এখানে পড়বে, তারপরে কিন্তু এখানে সোজাসুজি যাওয়ার কথা। এবার বললাম কি এখানে একটা বিভেদ তল আছে, একটা বিভেদ তল থাকলে এটা আমার লম্ব, তাহলে কি হবে, আলোক মাধ্যমের ক্ষেত্রে দেখা গেছে কি আলোক মাধ্যমের ক্ষেত্রে বললাম কি এটা আমার বিভেদ তল, এইভাবে কিন্তু রশ্মি আসছে, রশ্মি কিন্তু সরাসরি যাওয়ার কথা। কিন্তু এখানে বললাম বিভেদ তল অনুসারে কি হবে, ঘনত্বের তারতম্য হচ্ছে। কিসের তারতম্য হচ্ছে, ঘনত্বের তারতম্য হচ্ছে। যদি দেখা যায় উপরে রয়েছে লঘু মাধ্যম অর্থাৎ কম ঘনত্বযুক্ত, আর নিচে রয়েছে কি যে বেশি ঘনত্ব রয়েছে, তাহলে কি হবে, তাহলে আলোক মাধ্যমের ক্ষেত্রে কি হয় যে এই রশ্মিটা কিন্তু সরাসরি না গিয়ে অভিলম্বের দিকে সরে আসবে, ঘনত্ব বেশি থাকলে অভিলম্বের দিকে চলে আসবে। যদি এটা দেখা যায় ভূমিকম্পের তরঙ্গের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ পদার্থের ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে পদার্থ থাকবে, আলোক মাধ্যম না, সেটা থাকবে কি পদার্থর ঘনত্ব দেখছি। তার মানে উপরে আমরা যেরকম লঘু লিখলাম, নিচে আমরা কিন্তু যেভাবে ভারী বা বেশি লিখেছিলাম সেটা ভারী মাধ্যম বা ঘন মাধ্যম। এবার দেখো এখানেও আমরা কি পাঠাবো, আলোর জায়গায় কি পাঠাবো, ওয়েভ লেন্থ পাঠাবো, অর্থাৎ ভূমিকম্পীয় তরঙ্গটাকে পাঠাবো। তরঙ্গ পাঠালে ঠিক অপোজিট কাজ করে, অর্থাৎ যদি ভারী হয় তাহলে কিন্তু তা যাওয়ার কথা ছিল তো এইভাবে, না গিয়ে অবিলম্ব থেকে দূরে সরে চলে যায়, তার মানে এইখানে কোথাও না কোথাও অবস্থান করবে। এক্ষেত্রে এদিকে সরে আসছিল, আলোক মাধ্যমের ক্ষেত্রে কি হচ্ছিল, এদিকে সরে আসছিল। তার মানে আমার ইম্পর্টেন্ট হলো এইটা, অর্থাৎ পদার্থবিদ্যায় যে স্নেলের সূত্রটা ব্যবহার করা হয় সেইটা কিন্তু এইটা। অর্থাৎ কি দেখব, যদি দেখা যায় লঘু মাধ্যম থেকে ভারী মাধ্যমের দিকে যায় বা ঘন মাধ্যমের দিকে যায়, তাহলে কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এইটাই আমাদেরকে কিন্তু সব থেকে বেশি স্টাডি করতে হবে। এবার দেখুন, তার মানে আমার যদি পৃথিবীর ক্ষেত্রে ধরে নিলাম, এটা পৃথিবীর উপর পৃষ্ঠে আমি ধরে নিলাম ঘনত্ব বাড়ছে, ঘনমাধ্যম হচ্ছে, তাহলে কি হবে, ওয়েভলেন্থ কিন্তু পরপর দূরে পালাবে, কারণ কি সে সোজাসুজি না গিয়ে সবসময় দূরে পরপর চলে যাবে। এগুলো নিয়ে আমরা আসবো যখন আমরা এখানে আলোচনা করব যে লো ভেলোসিটি জোন বা অ্যাস্ট্রোস্ফিয়ার আলোচনা করব, তখন কিন্তু এই বিষয়গুলো আমরা আসবো শ্যাডো জোনের ক্ষেত্রে। এবার দেখুন এখানে আমরা দুটো বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি, বললাম কি পদার্থের ক্ষেত্রে ওয়েভলেন্থ পাঠালে যদি লঘু থেকে ঘন মাধ্যমের দিকে যায় তাহলে কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে যাবে, সরাসরি সোজাসুজি পথে যাবে না। তার মানে যদি উল্টো হয়, অর্থাৎ উপরে থাকলো
ভারী মাধ্যম বা ঘন মাধ্যম নিচের দিকে লঘু থাকবে, তাহলে অবিলম্বের দিকে সরে আসবে। সুতরাং এইটা শুধু মনে রাখলে যে ঘনত্ব যদি বাড়ে তাহলে অবিলম্ব থেকে দূরে সরবে, এইটুকু মনে রাখুন, তাহলে কিন্তু এই থিওরিটা বুঝতে সুবিধা হবে। এবার স্নেলের নীতিটা বললাম কি, যে ভূমিকম্পের তরঙ্গগুলো স্নেলের নীতি মেনে চলে, সেই কারণে কিন্তু এই নীতিকে অনুসরণ করে ভূমিকম্পে বিদ্যাকে আমরা ফলো করে আমরা এই স্তরগুলোকে ভাগ করেছি। যেখানে দেখাচ্ছি কি আমরা যে কেমিক্যাল ডিভিশন, আর একটা দেখাচ্ছি কি মেকানিক্যাল ডিভিশন বা যান্ত্রিক ডিভিশন। এবার দেখুন কেমিক্যালভাবে আমরা ভাগ করছি ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর। মেকানিক্যাল ডিভিশনে ভাগ করেছি কি লিথোস্ফিয়ার, অ্যাস্টেনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ব্যারিস্ফিয়ার, এগুলো সবগুলোই আলোচনা করব। কিন্তু প্রথমে আমরা এই কেমিক্যালের ভিত্তিতেই কিন্তু প্রথমে ভাগটা করে নেব, ভালো করে বুঝে নেব, তারপরে শেষে অবশ্যই এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, বা পৃথকভাবে ভিডিও আমরাও কিন্তু বানিয়েছি, সেটাও দেখতে পারেন। এবার আসছি কি পৃথিবীর যে স্তরগুলো সম্পর্কে। স্তরগুলো আঁকছি বলতে কিভাবে আঁকছি, কারণ পুরো পৃথিবীতে আঁকা সম্ভব না। ধরুন এটা আমার পৃথিবীর এটা কেন্দ্র থেকে আমি এইভাবে একটা অংশ কেটে নিলাম, অর্থাৎ এই অংশটারই ছবি আমি এখানে আঁকবো। এবার এইভাবে আমি আঁকতে পারি যে আমার এটা পৃথিবীর এই পার্ট একটা অংশ হিসাবে আমরা দেখাচ্ছি, তাহলে এইরকম একটা অংশ আমরা পেলাম। তাহলে এটা আমার কি হওয়া উচিত, আমার ভূপৃষ্ঠ এইটা। এবার দেখুন এই পৃথিবীর পুরো অভ্যন্তর ভাগ বলতে আমার শুরু হচ্ছে কোত্থেকে, আমার শুরু হচ্ছে 0 থেকে, শেষ হবে কত 6371 কিলোমিটার, কারণ এটাই পৃথিবীর ব্যাস বা কেন্দ্র এইটাই। তার মানে আমি একটা অংশ দেখালে পুরো অংশটা ক্লিয়ার হয়ে যাবে। এবার বলা হচ্ছে কি প্রধান আমরা দুটো বিযুক্তি তল পাবো, অর্থাৎ 3টা ভাগ পাবো আমি। প্রথম ভাগটা বলা হচ্ছে এইরকম একটা, অর্থাৎ আমি কালারটা চেঞ্জ করি তাতে কিন্তু সুবিধা হবে। প্রথম ভাগটা বলা হচ্ছে কি যে এইখানে রয়েছে, এইখানে একটা দাগ রয়েছে বা বিযুক্তি তল রয়েছে, যেই বরাবর আমরা পৃথক করেছি। কারণ কি এই যে পৃথকগুলো আমরা করছি, এই পৃথকগুলো যে করছি সেটা কিন্তু কিসের ভিত্তিতে, ভূমিকম্পের তরঙ্গের গতি চেঞ্জ হচ্ছে, সেই কারণে যেখানে চেঞ্জ হচ্ছে সেখানে কিছু না কিছু পদার্থের কিন্তু সমাবেশ বাড়ছে বা কমছে, সেই কারণে গতিতে পরিবর্তিত হচ্ছে, সেই তার উপর ভিত্তি করে কিন্তু আমরা বিভাগগুলোকে চেঞ্জ করছি। তার মানে প্রথম একটা স্তর পেয়েছি, অর্থাৎ 0 ডিগ্রি থেকে না আমরা আশা করতে পারি সেটা কাছাকাছি 30 থেকে 80 কিলোমিটার, 30 থেকে 80 কিমি পর্যন্ত কিন্তু থাকে। এরপরে আমরা ভাগ করেছি কি যে নিচের অংশটা, অর্থাৎ এই অংশটা কোরটা কত পর্যন্ত দেখেছি 6371 পর্যন্ত রয়েছে, কোথা থেকে আছে 2900 কিলোমিটার পর্যন্ত, 2900 কিমি পর্যন্ত কিন্তু এর বিস্তার রয়েছে। এই স্তরগুলো যদি আমরা দেখি, প্রথমটাকে বলা হচ্ছে পুরো সলিড স্তর, যেটার নাম কি ক্রাস্ট, যেটার নাম বলা হচ্ছে ক্রাস্ট। দ্বিতীয় এটা সেমি সলিড, অর্থাৎ অর্ধ তরল, তাকে বলা হচ্ছে কিন্তু সেমি সলিড, যেটাকে বলা হচ্ছে কি ম্যান্টেল। এবং মাঝে রয়েছে কিন্তু কোর, মাঝে রয়েছে অর্থাৎ সবথেকে কেন্দ্রীয় অঞ্চল রয়েছে কোর। সবথেকে আয়তন সবথেকে যদি বেশি দেখি ম্যান্টেলের আয়তন সবথেকে বেশি জায়গা নিয়ে আছে, 83% অঞ্চল জুড়ে কিন্তু এটা অবস্থান করছে। এবার দেখুন বললাম কি যে প্রত্যেকটা ভাগের আবার দুটো করে ভাগ আছে, কারণ এটা আমার প্রধান ভাগ, এই প্রত্যেকটা প্রধান ভাগকে আমরা দুটো করে উপবিভাগে ভাগ করেছি। অর্থাৎ উপবিভাগে যদি ভাগ করি তাহলে দেখতে পাবো কি যে এই বরাবর, অর্থাৎ এই বরাবর একটা দাগ টানতে পারি, এই বরাবর একটা দাগ টানতে পারি, আর একটা আমি এই বরাবর একটা দাগ টানতে পারি। এবার তাও আমরা কি করব, তার উচ্চতাটা আগে দেখে নেব, তারপরে নামগুলোতে আমরা আসছি। উচ্চতা হলো এটা গড় দেখা যাচ্ছে 10 থেকে 12 কিমি। দেখো অনেক বইতে এগুলো সামান্য করে হলেও পরিবর্তন আছে, সুতরাং মোটামুটি কাছাকাছি ভাগ থাকবে, এটুকু শিওর থাকুন। গড় 700 কিলোমিটার পর্যন্ত, আর এখানে দেখব কি 5150 কিমি। তাহলে দেখলাম কি যে আমি কাস্টকেও দুটো ভাগে ভাগ করেছি, ম্যান্টেলকেও দুটো ভাগে ভাগ করেছি, কোরকেও দুটো ভাগে ভাগ করেছি। অর্থাৎ
আমরা ক্রাস্টকে যে দুটো ভাগে ভাগ করেছি, উপরের স্তরকে বলা হয় কি শিয়াল স্তর, দ্বিতীয় অংশটাকে বলা হয় কিন্তু সীমা, অর্থাৎ শিয়ালের নিচে যে স্তর অবস্থান করছে তাকে বলবো কি আমরা সীমা স্তর, যা কিন্তু এই ক্রাস্টেরই অন্তর্গত। তাহলে ক্রাস্টকে দুটো ভাগে ভাগ করেছি। ম্যান্টেলকেও আমরা কি করেছি, দুটো ভাগে ভাগ করেছি, উপরের দিকের অংশ আর একটা নিচের দিকের অংশ রয়েছে। একে বলবো আমরা কি লোয়ার ম্যান্টেল, আর উপরে থাকছে কি আপার ম্যান্টেল। এবার একইভাবে কোর অঞ্চল বা কেন্দ্রীয় অঞ্চলটাকেও কিন্তু আমরা আপার কোর, এবং নিচের দিকে আমরা কি নাম দিয়েছি এটাকে লোয়ার কোর। এবার এই অংশগুলোকেও কিন্তু আমরা ভাগ করতে পারি, কারণ দেখুন এখানে কিন্তু আপার ক্রাস্ট লোয়ার ক্রাস্ট যেমন আলোচনা করতে পারি, সেখানে আমরা লিখেছি কি শিয়াল সীমা। এই আপারের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি একে ক্রফেসীমা, লোয়ার ক্রাস্টকে আমরা আলোচনা করতে পারি কি, লোয়ার ক্রাস্টটাকে আমরা আলোচনা করতে পারি নিফেসীমা। একইভাবে কোর অঞ্চলটাকে আমরা আলোচনা করছি কি, যে উপরের অংশটাকে ক্রফে, নিচে থাকলো কি নিফে। এবার দেখুন এখন পর্যন্ত আমরা যেটা পেরেছি সেটা হলো কি, যে প্রধান ভাগ ছিল এই লাল দাগ পর্যন্ত, তার মানে বিযুক্তি রেখাগুলো কিন্তু এখানেও কাজ করেছে, সেই কারণে কিন্তু বিযুক্তি রেখা কিন্তু এখানেও রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। তার মানে এই বরাবর ভূমিকম্পের তরঙ্গগুলো পরিবর্তন হয়েছে, তার ভিত্তিতে আমরা স্তর পেয়েছি। কটা স্তর? একটা স্তর যার নাম শিয়াল, দ্বিতীয় স্তর সীমা, তৃতীয় পেয়েছি ক্রফেসীমা, চতুর্থ পেয়েছি নিফেসীমা, পঞ্চম পেয়েছি ক্রফে, আর ষষ্ঠ পেয়েছি নিফে। এবার এখানে আমরা আলোচনা করব কি এই নামগুলো থেকে কি কি ধরনের পদার্থ থাকতে পারে সেইটার উপর জোর দিব। প্রথমে দেখছি কি লেখা আছে কি শিয়াল, যেটা কি বলা হচ্ছে ভূত্বকের উপর পৃষ্ঠকে বলা হচ্ছে কি শিয়াল, যা কি দ্বারা গঠিত। দেখুন শিয়াল দুটো টার্ম থেকে এসছে, একটা হলো কি শিয়াল, সি বলতে সিলিকনকে বোঝাচ্ছে এবং এল বলতে অ্যালুমিনিয়ামকে বোঝাচ্ছে। তার মানে এই স্তরে কি রয়েছে, মূলত সিলিকন এবং অ্যালুমিনিয়ামের সমাবেশ সব থেকে বেশি রয়েছে। আর এই স্তরকে বলা হয় কি মহাদেশীয় ভূত্বক। এরপরে দেখছি মহাসাগরীয় ভূত্বক বা বলা হচ্ছে সীমা। এখানেও দেখছি কি সীমা, অর্থাৎ এটা আমরা জেনেছি এসআই মানে সিলিকনকে বা সিলিকাকে বোঝাচ্ছে, আর এ বলতে বলা হচ্ছে কি ম্যাগনেসিয়ামকে বোঝাচ্ছে। তার মানে সীমা স্তরে কি কি থাকবে, সিলিকা এবং ম্যাগনেসিয়াম থাকবে, এই দুটো পদার্থের সমাবেশ সব থেকে বেশি থাকবে। তার মানে আলাদা কোনো পদার্থ নাই এমনটা না, সব থেকে বেশি সমাবেশ থাকছে। তারপরে আমরা আসছি কি যে ম্যান্টেলকে দুটো ভাগে ভাগ করেছিলাম, ক্রফেসীমা এবং নিফেসীমা। ক্রফেসীমা ক্রোমিয়াম, এফিতে লোহা, এসআইতে কি পাচ্ছি আমরা সিলিকা, এতে পাচ্ছি কি ম্যাগনেসিয়াম। তাহলে কোন কোন পদার্থ থাকছে বুঝতে পারছেন, যে ক্রফেসীমা ক্রতে ক্রোমিয়াম, এফিতে লোহা, এসআইতে সিলিকা, এতে ম্যাগনেসিয়াম। নিফেসীমাতে এনআইটা শুধু পরিবর্তন হবে, কারণ ক্রফেসীমা ছিল, এনআইটা কি হবে নিকেল। তার নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম। তাহলে আমি নাম থেকে কিন্তু বুঝতে পারছি কি কি ধরনের পদার্থ থাকতে পারে। তাহলে তোমরা বুঝতেই পারবে যে কোরকেও আমরা দুটো ভাগে ভাগ করেছি, যে ক্রফে এবং নিফে। ক্রফের ক্ষেত্রে কি হবে, ক্রোমিয়াম হবে, আর এফের ক্ষেত্রে কি হবে, লোহা ফেরাস। নিকেল এখানে কি দেখতে পারবো, নিফের ক্ষেত্রে নিকেল এবং এফি লোহা। সেই কারণে বলা হয় কি কেন্দ্রীয় অঞ্চলে কি অবস্থান করছে, শক্ত ধরনের পদার্থ রয়েছে যার সব থেকে ঘনত্ব বেশি, সেটা হলো লোহা এবং নিকেল রয়েছে, এই ধরনের পদার্থ রয়েছে এবং সব থেকে দৃঢ় প্রকৃতির অংশ এই কেন্দ্রীয় অঞ্চলটা। তো এখনো পর্যন্ত আমরা যে বিষয়গুলো পেয়েছি, এখানে আমাকে কি করতে হবে, এদের ঘনত্বগুলো জানতে হবে। ঘনত্বগুলো যদি আমাকে জানতে হয় তাহলে প্রত্যেকটার পৃথক পৃথক ঘনত্ব আমরা জানবো। প্রথমে আসছি কি শিয়াল স্তরের ঘনত্ব বলা হচ্ছে কত, যে
2.7 গ্রাম পার ঘন সেমি। সীমার ক্ষেত্রে একটু বেড়ে 2.9 গ্রাম পার ঘন সেমি। এবার ক্রফে সীমা বা বহি গুরুমণ্ডল, যার ঘনত্ব বলা হচ্ছে 4.5 গ্রাম পার ঘন সেমি। এবার লোয়ার মেন্টেল বা নিফে সীমা, তার ঘনত্ব যদি আমরা দেখি সেখানে দেখতে পাচ্ছি কি কত, যে 5.5 গ্রাম পার ঘন সেমি। এরপরে আসছি কি আমরা বহি কেন্দ্রমণ্ডল বা ক্রোফে নামে যেটা লিখেছি সেইটা যদি দেখি, তারও ঘনত্ব দেখব কত, যে 10 থেকে 12 গ্রাম পার ঘন সেমি। আর যেটা সব থেকে কেন্দ্রীয় অংশ আছে, বলেছিলাম সব থেকে কঠিন অংশ এটা বা সব থেকে দৃঢ় অংশ, যার ঘনত্ব বলা হচ্ছে 12 থেকে 13.6 গ্রাম পার ঘন সেমি। তাহলে প্রত্যেকটার ঘনত্ব কিন্তু আমরা জানলাম, প্রত্যেকের ঘনত্ব আমরা জেনে নিয়েছি। তাহলে বললাম কি, শিয়ালের ক্ষেত্রে 2.7, সীমার ক্ষেত্রে 2.9, ক্রফে সীমার ক্ষেত্রে 4.5, নিফে সীমার ক্ষেত্রে 5.5 গ্রাম পার ঘন সেমি। এবার ক্রফে সীমা বা বহি কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে 10 থেকে 12 গ্রাম পার ঘন সেমি। এবং সবথেকে কঠিন অংশ যেটা রয়েছে বা দৃঢ় অংশ রয়েছে রিস্ট, এই রিজিড অংশের ঘনত্ব বলা হচ্ছে 12 থেকে 13.6, যা নিফের ঘনত্ব সব থেকে ঘনত্ব এখানে বেশি। এখানে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগটাকে 6টা ভাগে ভাগ করেছি। কিসের ভিত্তিতে ভাগ করেছি? ভূমিকম্পের তরঙ্গের গতিবেগের উপর ভিত্তি করে। অর্থাৎ এই বিযুক্তি তল বরাবর, যেগুলো আমরা আলোচনা এক্ষুনি করব, সেই বিযুক্তি তল বরাবর বলা হচ্ছে কি, যে গতি চেঞ্জ হয়, অর্থাৎ পরিবর্তিত হয়। এবার দেখো, সব ধরনের ওয়েভ কিন্তু প্রবেশ করতে পারে না বা সব তরঙ্গগুলো যেতে পারে না। কারণ বলেছিলাম কি, যে দু ধরনের তরঙ্গ হয়, একটা বলেছিলাম বডি ওয়েভ বা দেহ তরঙ্গ, আর একটা বলেছিলাম সারফেস ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ। কিন্তু সারফেস ওয়েভের ক্ষেত্রে বলেছিলাম কি, যে সারফেস ওয়েভ হলো সামান্য গভীরতায় কিন্তু বিলীন হয়ে যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি সারফেস ওয়েভের, কিন্তু তার গভীরতায় কিন্তু কোনো ভূমিকা নেই, কারণ সে পৌঁছাতেই পারে না, সে পৃষ্ঠ বরাবর যায় সারফেস ওয়েভ। আর একটা থাকছে কি দেহ তরঙ্গ বা বডি ওয়েভ, যেখানে বলা হচ্ছে কি, যে পি এবং এস। পি এবং এসের মধ্যে আমরা দেখেছিলাম কি, যে গতিবেগের তারতম্য তো ঘটে, কিন্তু পি কঠিন তরল গ্যাসের মধ্য দিয়ে যেতে পারে, এস কিন্তু বা সেকেন্ডারি তরঙ্গ কিন্তু তরলের মধ্য দিয়ে যেতে পারে না। তার মানে যে গতি পরিবর্তিত হয়, পি ওয়েভের গতি কীরকম, এস ওয়েভের গতি কীরকম, সেটা একটু দেখে নেব। কারণ দেখো, আমরা এখানে প্রধান যদি 3টা ভাগ করেছিলাম, যে এখানে একটা দাগ দিই তাহলে কি, উপরটা ছিল আমার ক্রাস্ট, এরপরে যদি আমি এখানে একটা দাগ টানি তাহলে দাঁড়াচ্ছে কি আমার গুরুমণ্ডল বা ম্যান্টেল, আর নিচেরটা কোর ছিল। আমি কি করছি, দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ বলেছিলাম কি, যে আমার একদিকে দেখাবো আমি পি ওয়েভের গতিবেগ, আর একদিকে দেখাবো কি আমরা সেকেন্ডারি ওয়েভের গতিবেগ। এবার দেখো, পি ওয়েভের ক্ষেত্রে ক্রাস্টে টোটাল গড় করেছি, কিন্তু গড় দেখা যাচ্ছে কি, যে 6 থেকে 7 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ পার সেকেন্ডে 6 থেকে 7 কিলোমিটার যেতে পারে পি ওয়েভের গতিবেগ। কোথায়? ক্রাস্টে। ঠিক যেমনি ম্যান্টেলে প্রবেশ করে যাচ্ছে, যেমনি ম্যান্টেলে প্রবেশ করে গেল, তার গতিবেগ এসে দাঁড়ালো কথাতে, যে 8 কিলোমিটার পার সেকেন্ড, সবই সেকেন্ডে। এরপরে দেখো, যেমনি করে পৌঁছে যাচ্ছে, আউটার কোর ছিল বা ক্রফে ছিল, সেই ক্রফেতে দেখা যাচ্ছে যে গতিবেগ হঠাৎ বেড়ে যায়, 13 কিলোমিটার পার সেকেন্ডে দেখা যাচ্ছে। যেমনি ইনার করে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ নিফেতে পৌঁছাচ্ছে, তখনই আবার কিন্তু হঠাৎ করে গতিবেগ আবার নেমে যাচ্ছে, কাছাকাছি 11.23 কিলোমিটার পার সেকেন্ডে নেমে যায়। তার কারণটা কি? তার কারণটা হলো কি, যে আউটার পার্টটা কি দেখেছিলাম তরল প্রকৃতির ছিল, আবার ভিতরের দিকে কিন্তু আবার কঠিন প্রকৃতির ছিল। এবার দেখুন, এসের ক্ষেত্রে যদি আমরা দেখি, কি কঠিনের মধ্য দিয়ে যেতে পারে কিন্তু তরলের মধ্য দিয়ে যেতে পারে না। তাহলে এস ওয়েভের ক্ষেত্রে এখানে যেহেতু কঠিন আছে, তাহলে গতিবেগ আমরা দেখব কত, যে প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার পার সেকেন্ড হয়ে থাকে।
যেমনি ম্যান্টেলে প্রবেশ করছে গতি আরও বেড়ে যায়, 7 কিলোমিটার পার সেকেন্ড হয়ে যায়, এগুলো গড় গতিবেগ। এরপরে দেখতে পাবো কি এখানে আর এস ওয়েভকে দেখতে পাবো না, কারণ আউটার যে কোর ছিল বা ক্রোপের সীমা কী হয়েছিল, তরল ছিল, আর তরলের মধ্যে দিয়ে এস যেতে পারে না। এবার তরলের মধ্যে যদি এস না যেতে পারে তার মানে ক্রোপের সীমাতে যেমন দেখতে পাবো না, এবার যে তরঙ্গ এখানে প্রবেশ করতে পারে না এখানেও পৌঁছাবে না, অর্থাৎ ইনার করেও কিন্তু পৌঁছাবে না। তার মানে গতিবেগটাও কিন্তু আমরা আজকে জেনে নিলাম। এরপরে আমরা দেখব কি বিযুক্তিগুলো কোথায় কোথায় আছে তো জেনে গেছি, কিন্তু প্রত্যেকের নাম জানতে হবে এবং তার গভীরতাগুলো আমরা দেখে নিয়েছি মোটামুটি। এখানে মোটামুটি একটা গভীরতা মেনটেন করে তোমাদেরকে কিন্তু আমরা বলে দেব। এবার দেখুন, এবার বলা হচ্ছে কি যে আমরা এই বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি আলোচনা করার আগে অ্যাস্টেনোস্ফিয়ার একটু জেনে নেব, দিলে কিন্তু ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখুন, ঠিক ক্রাস্টের নিচে আর ম্যান্টেলের উপর পৃষ্ঠে ঠিক এই বরাবর একটা পাতলা স্তর আছে, যা জেলির মতো বা স্থিতিস্থাপক একটা স্তর রয়েছে, যাকে বলা হয় কি অ্যাস্টেনোস্ফিয়ার। তাহলে অ্যাস্টেনোস্ফিয়ার কোথায় দেখতে পারি, আমি বলতেই পারি যে সীমা আর আপার ম্যান্টেল, অথবা বলতে পারি যে ক্রাস্ট এবং ম্যান্টেলের মাঝে, অর্থাৎ যেখানে ক্রাস্ট বা ভূত্বক শেষ গুরুমণ্ডল শুরু হচ্ছে সেইখানে দেখতে পাচ্ছি অ্যাস্টেনোস্ফিয়ার নামক একটা থকথকে স্তর আছে। তাকে আমরা বলছি কি সেই থকথকে স্তর যেটা রয়েছে থকথকে স্তরকে আমরা বলছি কি অ্যাস্থেনোস্ফিয়ার। এবার অ্যাস্থেনোস্ফিয়ার সম্পর্কে আমরা বিশদে পরে আলোচনা করব। এখানে একটা লেয়ারের জন্য যেহেতু আমরা স্তর বিন্যাস পড়ছি, তো এখানে আমরা প্রতিটা বিষয়ে পুরো গাঢ় বা ডেপথে গিয়ে আলোচনা করাটা সম্ভব না, আমরা শুধু তাহলে লেয়ার পেয়ে গেছি। এবার দেখো একটা কি বলা হয় যে এই অ্যাস্থেনোস্ফিয়ারকে বলা হয় কিন্তু লো ভেলোসিটি জোন বা এলভিজেড, বলা হচ্ছে কি এলভিজেড বলতে লো ভেলোসিটি জোন। কাকে বলা হয়, অ্যাস্থেনোস্ফিয়ারকে বলা হচ্ছে লো ভেলোসিটি জোন। তার কারণটা হলো উপরে অর্থাৎ ক্রাস্টে দেখতে পাচ্ছি কি যে 6 থেকে 7 কিলোমিটার পার সেকেন্ডে কিন্তু পি ওয়েভ যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। হঠাৎ করে যখনই অ্যাস্থেনোস্ফিয়ারে পৌঁছে যায় তুলনামূলক স্থিতিস্থাপক, সেই কারণে কিন্তু হঠাৎ করে গতি কমে যায় এবং গতি কমে কিছু অনেকটাই কমে যায়। সুতরাং অনেকটা বলতে আমরা দেখছি কি এটা গড়ের জায়গায় আমরা যদি সীমাস্তর দেখি সেখানে দেখতে পারবো 6.9, সেটা কমে 6.8 হয়ে যায়। সুতরাং দেখলাম কি পি স্তরের গতিবেগ হঠাৎ কোথায় এসে কমে যাচ্ছে, অ্যাস্থেনোস্ফিয়ারে। সুতরাং লো বলতে কম, ভেলোসিটি বলতে গতি, কোথায় জোন অঞ্চল, তার মানে অ্যাস্থেনোস্ফিয়ারে হঠাৎ করে লো ভেলোসিটি দেখা যায় পি ওয়েভের, সেই কারণে অ্যাস্থেনোস্ফিয়ারকে বলা হচ্ছে কি লো ভেলোসিটি জোন। এরপরে দেখুন বিযুক্তি রেখাগুলো, এরপরে আমরা বলেছিলাম আলোচনা করব। বিযুক্তি রেখাগুলোর যদি আমরা দেখি সেখানে আমরা প্রধান আগে বিযুক্তি রেখাগুলো জানি, তাহলে কিন্তু সুবিধা হবে বুঝতে। দেখুন প্রধান বলতে আমরা দেখুন আগে একটা দাগ টেনেছিলাম যে এখানে ছিল কেন্দ্রমণ্ডল, লাল দাগটার ঠিক নিচে। এখানে যে অ্যাস্থেনোস্ফিয়ারের নিচে কি ছিল, ম্যান্টেল ছিল, তার উপর একটা ক্রাস্ট ছিল। তার মানে এইখানে একটা প্রধান বিযুক্তি রেখা আছে আর এখানে একটা প্রধান বিযুক্তি রেখা আছে। প্রধান বিযুক্তি রেখা যদি আমি ভূত্বক আর গুরুমণ্ডলের কথা ভেবে পড়ি, তার মানে এখন আমার 3টা স্তরই আছে ধরে আমরা আলোচনা করি, তাহলে আমাদেরকে বলা হচ্ছে কি, তাহলে এখানে অবস্থান করবে কে মোহ বিযুক্তি বা মোহরভিষুক বা বিযুক্তি। তাহলে মোহ বিযুক্তি বা মোহরভিষিক বিযুক্তি কোথায় অবস্থান করছে, ক্রাস্ট এবং ম্যান্টেলের মাঝে। এরপরে বললাম কি যে ম্যান্টেল রয়েছে আর কোর রয়েছে, এর মাঝখানে কোন বিযুক্তি থাকবে, এখানে থাকবে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে এই দুটো হলো প্রধান বিযুক্তি রেখা। কিন্তু আমরা প্রত্যেকটা স্তরকে বা প্রধান স্তরকে দুটো করে উপবিভাগে ভাগ করেছিলাম। তার ভিত্তিতে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কি শিয়াল সীমা স্তর পেয়েছিলাম, এর মাঝখানে তাহলে কোনো না কোনো বিযুক্তি রেখা রয়েছে। সেই বিযুক্তি রেখার নাম কি, সেই বিযুক্তি রেখার নাম হচ্ছে কনরাড বিযুক্তি। এরপরে দেখি যে ম্যান্টেলকেও দুটো ভাগে ভাগ করেছিলাম, যে আপার ম্যান্টেল আর লোয়ার ম্যান্টেল।
এই আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেলের মাঝখানে যে বিযুক্তি রেখাটা রয়েছে তাকে বলবো আমরা কি, রেপিত্তি, রেপিত্তি বিযুক্তি। এরপরে আমরা আসছি কি, যে গুটেনবার্গ বিযুক্তি ছিল কোথায়, ম্যান্টেল এবং কোর, কিন্তু আমরা কোরকে দুটো ভাগে ভাগ করেছিলাম, সুতরাং কোরের দুটোর মাঝখানে, ইনার কোর আউটার কোরের মাঝখানেও একটা বিযুক্তি রেখা আছে যাকে আমরা বলছি কি, লেহম্যান বা লেহম্যান বিযুক্তি। তাহলে আমরা বিযুক্তি রেখাগুলো মোটামুটি 5টা পেলাম। কি পেয়েছি, প্রথম থেকে যদি বলি যে শিয়াল সীমার মাঝে আছে কনরাড বিযুক্তি। এবার ক্রাস্ট আর ম্যান্টেল বলতে পারি, না হলে বলতে পারি কি, যে লোয়ার ক্রাস্ট বা সীমা আর আপার ম্যান্টেলের মাঝখানে আছে কি, মোহর বিযুক্তি বা মোহর ভিসিক। এরপরে ম্যান্টেলের দুটো অংশে অর্থাৎ আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেল বা ক্রোফেসিমা এবং নিফেসিমার মাঝে আছে কি, রেপিত্তি বিযুক্তি। এরপরে দেখছি কি, বলতে পারি লোয়ার ম্যান্টেল এবং আউটার কোর, তার মাঝখানে দেখব কি, গুটেনবার্গ, বা বলতে পারি ম্যান্টেল এবং ক্রোফেসিমা, বা বলতে পারি ম্যান্টেল এবং কোরের মাঝে যে স্তরটা রয়েছে তাকে বলবো কি, গুটেনবার্গ। এরপরে আসছি কি, যে কোরকে দুটো ভাগে ভাগ করেছিলাম, যে ক্রফে এবং নিফে, ক্রফে নিফের মাঝখানে রয়েছে কি, লেহম্যান বিযুক্তি রেখা। এবার দেখুন প্রত্যেকের সাল আছে, আমরা এখানে ব্যাপারটাকে জটিলতা করব না, আমরা এর জন্য একটা সেপারেট বিযুক্তি রেখার একটা ভিডিও দিব, সেখানে আমরা পুরো ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটা বিযুক্তি রেখা ধরে। তো এখানে আরও কিছু জিনিস বলেছিলাম, যে একটা ট্রিক বলবো যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন আমরা বিযুক্তি রেখাগুলো মোটামুটি কয়েকবার পড়ার পরে আমাদের ব্রেনে থেকে যায় যে এতগুলো বিযুক্তি রেখা আছে, কিন্তু কোথায় আছে সেইটার ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হয়। একটা জিনিস দেখুন, মোহর ভিসিক বা মোহ বিযুক্তি, মোহর ভিসিক হলে 5 অক্ষর, গুটেনবার্গ 5 অক্ষর, মোহর ভিসিক 5 অক্ষর, গুটেনবার্গ 5 অক্ষর, এই দুটোই তো বড়। আর বাকি ছোটগুলো যদি দেখি, কনরাড 4 অক্ষর, রেপিত্তি 3 অক্ষর, লেহম্যান 3 অক্ষর। আমাকে মাথায় রাখতে হবে এগুলো হলো ছোট, মোহর ভিসিক বড় আর গুটেনবার্গ বড়। বড়টা তাহলে বড়র সাথে যাবে, অর্থাৎ বলতে চাইছি আমাদের ভাগগুলো কি ছিল, আমাদের এরকম ভাগগুলো ছিল যে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তার মানে বড়গুলোর মাঝখানে ভূত্বক, ম্যান্টেল, কোর যদি বলি, তখন দেখো বড় বলতে কোনটা বলা হচ্ছে, ক্রাস্ট আর ম্যান্টেল, তার মাঝখানে 5 অক্ষরগুলো যাবে, মোহর ভিসিক চলে আসবে। এবার কোর আর ম্যান্টেল থাকছে, তার মানে বড় বড় ভাগের মধ্যে গুটেনবার্গ চলে আসবে। আর বাকি যেগুলো থাকছে, শিয়াল সীমা প্র্যাকটিসের পরে কনরাড বারবারই চলে আসবে। এবার রেপিত্তি এবং লাচকের নিচে যেটা আমাদের কি আছে, রেপিত্তিটাকে মনে রাখতে হবে, কিছু করার নেই, কিন্তু লেহম্যানটা পাবো কি করে, আমাদের নিফেতে কি ছিল, লোহা ছিল, লোহা ছিল কোথায়, লৌহম্যান মানে লেহম্যান। এইভাবে কিন্তু আমি মনে রাখতে পারি। এবার তোমরা তোমাদের মতো করে মনে রাখার সুবিধা মতো চেষ্টা করবে, যাতে তোমরা কিভাবে মনে রাখবে। আমি আমার মতো করে বললাম, নাহলে তুমি পরপর প্রথম অক্ষর নিয়ে কে, মো, রে, গু, লে এইভাবেও মনে রাখতে পারো। তাতে তুমি তোমার মতো করে রেডি করে নেবে, আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে দেখো, এরপরে আমরা বলছি কি, যে শ্যাডোজোন কি। শ্যাডোজোন বলতে বলা হচ্ছে কি, আমরা শুধু এখানে 2 নাম্বার মতো করেই আলোচনা করছি। 2 নাম্বার বলাটা ভুল, শুধুমাত্র একটা আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা দেখছিলাম কি, যে ভূমিকম্পের উপকেন্দ্র, এটা ভূমিকম্পের উপকেন্দ্র থেকে আমি যদি 104 ডিগ্রি থেকে 143 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ এটা আমার 90, এটা যদি 0 ডিগ্রি হয় এটা 90 ডিগ্রি হবে, 90 হলে এটি আমার কত হবে, 180, তার মানে এটাও এদিকে কী হবে, 90 ডিগ্রি। এবার দেখো 90 থেকে মোটামুটি আমাদের কত দরকার, 104, তার মানে এইখানে কোথাও 104 হবে। আর বলা হচ্ছে 143 পর্যন্ত, এইখানে ধরুন 143 পেলাম। সেমভাবে কিন্তু এখানেও কিন্তু 104 এবং 43, এই অঞ্চলের যদি আমি বলি, এই অঞ্চলের ডাটা আমরা পাই না। অর্থাৎ কি বললাম, আমরা ভূমিকম্পের উপকেন্দ্র থেকে 104 ডিগ্রি থেকে 143 পর্যন্ত, তার মানে
104 ডিগ্রিটা উপকেন্দ্রের নিরিখে 104 ডিগ্রি থেকে 143 ডিগ্রি পর্যন্ত আমরা কোনো রকম ইনফরমেশান পাই না। কেন পাই না? তার কারণটা কি হলো, এই বলেছিলাম কি যে আমরা প্রথম থেকে পড়ছিলাম যে ভূমিকম্পের তরঙ্গর সাথে যে বিভেদ তলের প্রবলেমটা ছিল, অর্থাৎ স্নেলের ল যেখানে পড়েছিলাম সেখানে দেখছিলাম কি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছিলো, তার মানে অভিলম্ব থেকে ধীরে ধীরে সরে চলে গেছিলো, আর যেখানে চেঞ্জ হচ্ছিল সেখানে ভিতর দিকে ঢুকে চলে আসছিল, তার মানে এখানে ঠিক উল্টোটা ঘটেছে। সেই কারণে আমরা বলছি কি এই মাঝের ডাটাগুলো আমরা কিন্তু পাইনি। তার মানে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পাইনি, 104 থেকে 143 ডিগ্রি পর্যন্ত ডাটা, ভূমিকম্পীয় ডাটা কিন্তু আমরা কখনো পেতে পারি না। সেই অঞ্চলটাকে আমরা বলবো কি শ্যাডো জোন বা ছায়া অঞ্চল, ভূমিকম্পীয় ছায়া অঞ্চল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা নিয়ে তো আমরা আলাদা ছোট ছোট ভিডিও যেগুলো বানাচ্ছি সেখানে আরও ডিটেলসে আলোচনা হবে, এখানে এইটুকু পর্যন্ত। এরপরে যেটা সামান্য অংশ থেকে গেছে সেটা হলো মেকানিক্যাল ডিভিশন। দেখো মেকানিক্যাল ডিভিশন বলতে কি বলা হচ্ছে, যে যান্ত্রিক ডিভিশন, এটা মূলত দৃঢ়তার উপর, কারণ এটা কেমিক্যাল ছিল, রাসায়নিক, এটা হলো দৃঢ়তার উপর, কোথায় শক্ত নরম এই ধরনের চিন্তাভাবনা থেকে কিন্তু এইটা এসছে যে মেকানিক্যাল ডিভিশন। এখানে ভাগ করবো কি যে লিথোস্ফিয়ার, অ্যাস্তনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং ব্যারিস্ফিয়ার। দেখো লিথোস্ফিয়ার বলতে বলা হচ্ছে ভূত্বককে নিব, অর্থাৎ শিয়াল সীমা তো নিবই নিব, অ্যাস্তনোস্ফিয়ারটাকে ইনক্লুড করব এই পর্যন্ত। অ্যাস্তনোস্ফিয়ার বা আপার ম্যান্টেল সীমা এবং শিয়াল নিয়ে যে স্তরটা তাকে আমরা বলবো কি লিথোস্ফিয়ার। তার মানে বাকি থাকলো কি এই ম্যান্টেল থেকে কোর পর্যন্ত বাকি আছে। তারপরে আমরা চলে আসছি কি তাহলে সরাসরি নিচের দিকে, অর্থাৎ ব্যারিস্ফিয়ারে চলে আসছি। ব্যারিস্ফিয়ার বলতে কেন্দ্রমণ্ডলটাকে বা কোর অঞ্চলটাকে বলা হচ্ছে কিন্তু ব্যারিস্ফিয়ার। তাহলে পড়ে থাকলো কি অ্যাস্টেনোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। তার মানে ম্যান্টেল, তখন আর অ্যাস্টেনোস্ফিয়ারটাকে আমরা ধরবো না, অ্যাস্টেনোস্ফিয়ারের যে বাকি অংশটা থেকে যে ম্যান্টেল থেকে কোরের আগে পর্যন্ত আমরা অ্যাস্টেনোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার বলতে পারি। আপার ম্যান্টেলকে আমরা বলবো অ্যাস্টেনোস্ফিয়ার আর লোয়ার ম্যান্টেলকে বলবো আমরা কি মেসোস্ফিয়ার। তাহলে আজকের ভিডিও কিন্তু এইটুকুই ছিল। আমরা কিন্তু চেষ্টা করেছি, কারণ ভিডিও অনেকটা লেন্দি হয়ে গেছে, কিছু করার নাই। তো ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও চাই অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।